দর্শক, আরও একবার আমন্ত্রণ ইভ্যালি তথ্য প্রযুক্তি দুনিয়ায়। বাংলাদেশের শীর্ষ অনলাইন প্রফেশনালদের নিয়ে আমরা কথা বলবো তথ্য প্রযুক্তি খাতের ৩ জন সফল উদ্যোক্তার সাথে। তাদের সাথে কথা বলেছেন রানা মঞ্জুর। প্রিয় দর্শক, তথ্য প্রযুক্তি দুনিয়ায় আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাক্য। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইমরাজিনা ইসলাম, প্রতিষ্ঠাতা ইমরাজিনা টেকনোলজিস। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জায়েদ আব্দুল্লাহ, জায়েদ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায়। ধন্যবাদ। তথ্য প্রযুক্তি সেবা খাতে অনলাইন প্রফেশনালসদের আমরা দেখছি যে অনেক অনলাইন প্রফেশনালস অ্যাবাউট 10 লাখ বাংলাদেশে কাজ করছে। তো কোন কোন খাতে এই অনলাইন প্রফেশনালসটা কাজ করছে, কি কাজ করছে আমাদেরকে যদি বলতেন। ধন্যবাদ রানা ভাই। প্রথমত হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য। তো বাক্য বেসিক্যালি আমরা কাজ করছি আউটসোর্সিং এর বিভিন্ন সার্ভিসগুলি নিয়ে। বাট ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করেছি ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্সে যে অনলাইন প্রফেশনাল কিন্তু অনেক টাইপের কাজ হয়, যে কাজগুলি আসলে আপনার অ্যাকনলেজ না। তো আমরা সেখানে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি কিভাবে আসলে তথ্য প্রযুক্তির কাজগুলি আমরা সেখানে নিয়ে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে অনলাইন প্রফেশনালদের মধ্যে আপনার অলমোস্ট বাংলাদেশে 10 লক্ষ যে লোক যে কাজ করছে, আপনি বলছেন 10 লক্ষ লোক কিন্তু ইজ এ হিউজ নাম্বার। তরুণরা যারা কাজ করছে সেখানে বাংলাদেশের ইন টোটাল অ্যাপ্রক্সিমেটলি অনলাইনে আউটসোর্সিংয়ে কাজ করতেছে, ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতেছে, আপনার একই সাথে কাজ করতেছে হচ্ছে আপনার সফটওয়্যার এজ এ সার্ভিস সাস নিয়ে কাজ করতেছে, ই কমার্স নিয়ে কাজ করতেছে। তো একটা মানুষ যখন অনেক দিন কাজ করে, 2 বছর 3 বছর 5, তার কিন্তু একটা রেপুটেশন হয়। সে রেপুটেশন যখন হয়ে যায় তখন কিন্তু ক্লায়েন্ট আরও কাজ দিতে চায়। কিন্তু আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যখন কাজটা আসে আমরা একটা ম্যানেজ করতে প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? যখন একা কাজ করা হয়, এটা একটা মানুষ, যখন কাজটা বাড়ে তখন কিন্তু একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারে চলে আসতে হবে। সো সেক্ষেত্রে আমাদের বাক্য অনলাইন প্রফেশনাল ফোরাম আমাদের যে মোটো, যে আমরা এখন যারা অনলাইন প্রফেশনালে কাজ করছে তাদেরকে কিভাবে লজিস্টিক্স সাপোর্ট, কনসালটেন্সি সার্ভিস, কিভাবে তাদেরকে আরো বেশি হেল্প করা যায়, প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা যায়। জাস্ট আপনি চিন্তা করেন যে বাংলাদেশ সরকার থেকে এখন যেটা করা হচ্ছে, কেউ ফরেন রেমিটেন্স আসলে 2% ইনসেন্টিভ দেওয়া হয়, 2%। কিন্তু আউটসোর্সিং অনলাইন প্রফেশনাল যারা কাজ করছে তারা যদি একটা কোম্পানির মাধ্যমে কাজটা করতো এজ এ ফ্রিল্যান্সার না হয়ে, তারা কিন্তু তার 10% ইনসেন্টিভ পেত। ইমরাজিনা আপা বাংলাদেশে আউটসোর্সিং এ একজন পাইনিয়ার। তো বাংলাদেশের যে আয়, এই আমরা বলছি যে $1 বিলিয়ন আয় বাংলাদেশে হয়, তো একটা বড় অংশ তো আপনার হাত দিয়েও আসছে। তো আমি ভলিউমটা অবশ্যই আপনি নিজে বলবেন আমাদেরকে। তো আমি যেটা বলতে চাই যে ক্লায়েন্টদের কথা বললেন তৌহিদ ভাই, তো আমরা আসলে কোন কোন দেশে এই ক্লায়েন্টগুলা পাই, আর এই বেসিক্যালি বাংলাদেশের এই যারা অনলাইন প্রফেশনালস এদেরকে আসলে কাজের জন্য কোন কোন দেশের সাথে কিভাবে যোগাযোগ করা উচিত? ইউজুয়ালি ইউএসএ তে থাকেন সেই সব ক্লায়েন্ট, ইউরোপে থাকেন, অস্ট্রেলিয়াতে আছেন। সো এইসব কন্টিনেন্টের বিভিন্ন অঞ্চল, সেগুলোর ক্লায়েন্টগুলোই সাধারণত বিগ ক্লায়েন্ট হয়ে থাকে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানেও ক্লায়েন্ট রয়েছে। অ্যাকচুয়ালি যেখানেই সার্ভিস, যেখানেই ব্যবসা, সেখানেই ব্যবসার জন্য বিভিন্ন কাজের প্রয়োজন হয় এবং সেই কাজগুলো বিভিন্ন মার্কেট প্লেসে প্রতিদিন দেওয়া হয় এবং সরাসরি অনেকে এমপ্লয়ি নিয়োগ করেন। আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি মার্কেট প্লেস থেকে। তো আমি যখন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখি, তারপরে আমি কিন্তু মার্কেট প্লেসে গিয়েই অ্যাকাউন্ট খুলি এবং জব দেখি যে কী কী জব পোস্ট হয়, তারপরে বিড করে করে কাজগুলোতে অ্যাপ্লাই করি। এবং আমি দেখেছি যে ইউএসের যে ক্লায়েন্টগুলো ছিল, কানাডার, আমার অনেকগুলো ক্লায়েন্ট ছিল যারা কানাডার, অস্ট্রেলিয়ার এবং ইউএসের বিভিন্ন স্টেটের, ক্যালিফোর্নিয়ার। তো তাদের যে কাজগুলো সেগুলো আমি দেখেছি যে আমার ক্ষেত্রে হয়েছে কি অনেক লং টার্ম হয়েছে। তবে এটা এই মানে না যে সবারই লং টার্ম হবে। অনেকের দেখা যায় যে 2 ঘন্টার একটা কাজ, তারপরে আবার 1 মাস বসে আছে, কাজ নেই। এটা যারা নতুন কাজ করছেন তাদের ক্ষেত্রে। বাট যারা আস্তে আস্তে, ওই যে বললেন না ভাইয়া, যে 2-3 বছর পরে আস্তে আস্তে আরো বিগ করার চিন্তা করে, তখন কিন্তু আরো বেশি ক্লায়েন্টের প্রয়োজন হয়, আরো বেশি প্রমোট করার প্রয়োজন হয়। এবং যখনই প্রমোট করার প্রয়োজন হয় তখন কিন্তু আপনার সেটার জন্য বিভিন্ন মার্কেটিং করতে হয়। সো আপনি এখানে একটা দোকান খুলে বসলে যেমন সামনে দিয়ে মানুষ যখন হেঁটে যায় দেখে যে দোকানে কি কি আছে একটু ঢুকি,
তো অনলাইনে কিন্তু এই ব্যবস্থাটা আপনার এভাবে হয় না, আপনাকে চিল্লায় বলতে হয় যে আমার এই সার্ভিসটা আছে, সো তোমরা নিতে আসো, এবং সেটা কি মুখে কিন্তু চিৎকার করে হয় না, এটার জন্য আপনাকে অ্যাড রান করতে হয়, বিভিন্ন রকমের প্রমোশন চালাতে হয়। সো সেটার থ্রুতে অনেকে হচ্ছে ওয়েবসাইট তৈরি করে, ওয়েবসাইটের থ্রুতে ক্লায়েন্ট আনার চেষ্টা করে, আবার এরকমও আছে অনেকে হচ্ছে দেশের বাইরে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করে। যেমন আমার কোম্পানিতে আমি গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিই, এখন কানাডাতে আমার যদি একজন ওরকম রিপ্রেজেন্টেটিভ থাকে, সে সেখানকার অফিসগুলোতে গিয়ে যোগাযোগ করে আমাদের সার্ভিসটা সেখানে প্রমোট করতে পারে। সো ওয়েবসাইটের দরকার হয়। কিন্তু আপনার ইমরাজিনা টেকনোলজিস কি করছে? ইমরাজিনা টেকনোলজিস মূলত শুরু থেকে গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দেয়। আমরা ফটো এডিটিং বা ম্যানিপুলেশনের সার্ভিসও দিয়ে থাকি। রিসেন্টলি আমাদের সাথে আরও যে সার্ভিসটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং আর 3D, এবং পাশাপাশি ব্যাক এন্ড অফিস অপারেশনসের কাজগুলো আমরা করে থাকি। আব্দুল্লাহ জায়েদ ভাই, বাংলাদেশের প্রায় $2.5 মিলিয়ন, হ্যাঁ, হলো আউটসোর্সিং খাতে আপনার আয়। এছাড়া হলো যে জায়েদ কর্পোরেশন, তো আইটি সেক্টরে আসলে অনেক বড় একটা জায়গা আসলে আপনি দখল করে আছেন। তো এই জন্যে আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই পর্যন্ত আসতে কি কি সুবিধাগুলো আপনার পেয়েছেন আর কি কি অসুবিধা আসলে মোকাবেলা করেছেন? প্রত্যেকটা মানুষেরই দেখা যায় জার্নিটা কোনো না কোনো জায়গা থেকে শুরু হয়, এবং একটা জার্নি, একটা পথ কিন্তু কেউ একা পাড়ি দিতে পারে না। সো তার কিন্তু সাপোর্ট লাগে, তার যে ডেস্টিনেশন, তার যে গোল, তার যে ভিশন আছে, এগুলো অ্যাচিভ করতে তার সাপোর্ট লাগে। আমি এক্সট্রিমলি লাকি যে আমার ভিশন অ্যাচিভ করার ক্ষেত্রে আমাকে অলরেডি হচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে, এবং আমি সবার কাছে সেজন্য গ্রেটফুল আর কি। কিন্তু একটা কথা না বললেই না, যেরকম হচ্ছে যে সাপোর্টও আছে, সবার আন্তরিকতা আছে, একই সাথে বেশ কিছু চ্যালেঞ্জেস আছে, যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করে থাকি অ্যাজ প্রফেশনালস আর কি। স্পেশালি আমরা যদি বাইরের অন্যান্য মার্কেটগুলোর দিকে তাকাই, যেসব মার্কেটে আমরা কম্পিট করতেছি, ফর এক্সাম্পল আমাদের ক্লায়েন্ট বেস, আমাদের কনজিউমার বেস হচ্ছে যে US, UK এবং আদার টায়ার 1 কান্ট্রিজ। বাট এই কান্ট্রিগুলো থেকে কাজ নিয়ে আসার জন্য, এদের সাথে কাজ করার জন্য কিন্তু বাংলাদেশের সাথে সাথে ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্ডিয়া, এরকম জায়ান্ট কান্ট্রিজগুলা একই সাথে কম্পিট করছে। তো এখন এইসব কান্ট্রিতে যেসব সুবিধা এবং ফ্যাসিলিটিস গভর্নমেন্ট তাদেরকে প্রোভাইড করছে, এবং ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও তারা যে ধরনের এই পলিসিগুলা ইজি হওয়ার কারণে তারা যেভাবে হচ্ছে যে অ্যাক্সেস করতে পারছে, বাইরের মার্কেটগুলো এক্সপ্লোর করতে পারছে, এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের বেশ কিছু হচ্ছে যে রিভিশনের হয়তো প্রয়োজন আছে। একই সাথে হচ্ছে যে প্রফেশনালসরা, পলিসি মেকারসরা সবাই একসাথে বসে হয়তো রাইট গাইডলাইন্স সেট করা যেতে পারে, সো দ্যাট যারা ফরেন ইনভেস্টর্স এবং বিদেশ থেকে যারা কাজ দিচ্ছে, তারা যাতে আরো বেশি ফিল করে যে হচ্ছে যে কোন জায়গাগুলোতে একসাথে কাজ করা যায়। স্পেশালি একটা প্রবলেম না বললেই না, যেটা আমরা অনেক প্রফেশনালস এবং অনেক এন্টারপ্রেনিয়ার্সরা ফেস করে থাকে আর কি, সেটা হচ্ছে গ্লোবাল পেমেন্টস। গ্লোবাল পেমেন্টস হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দি নাম্বার 1 বিগেস্ট চ্যালেঞ্জ আর কি, এটাকে বলতেই হবে নাম্বার 1। এবং এই জায়গাটাতে বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করছে, ফরেন কিছু কোম্পানিজরাও চেষ্টা করছে, বাট তারপরও যে আকারে হচ্ছে যে ফিলিপিন্স, ভিয়েতনাম এবং ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল পেমেন্টস গেটওয়েজগুলো ডেভেলপ করে ফেলেছে, সে তুলনায় আমরা ওই পেসটা আমরা ধরতে পারিনি। এই ক্ষেত্রে কিভাবে সমাধান করতে হবে? সমাধান হচ্ছে যে আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে যেসব মেইন পেমেন্ট গেটওয়েজ গুলো আছে, ফর এক্সাম্পল পেপ্যাল ইজ ওয়ান অফ দেম আর কি, ডেফিনেটলি। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্চেন্ট অ্যাকাউন্ট, ফর এক্সাম্পল স্ট্রাইপ ইজ ওয়ান অফ দেম। এবং একই সাথে আরো কিছু পেমেন্ট গেটওয়েজ আছে যেগুলা ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম। বাংলাদেশে যখন একজন এন্টারপ্রেনিউর বেশ কিছু ডলার রেমিট করছে, এটার এগেইনস্টে যখন তাকে বাইরে প্রমোশনাল কস্ট আছে, বিভিন্ন বাইরে মার্কেটিং কস্ট থাকতে পারে, বাইরে পার্টনারশিপ কস্ট থাকতে পারে, এই কস্টগুলোর জন্য সে যেরকম বিদেশ থেকে পেমেন্ট রিসিভ করছে, তাকে কিন্তু ইন্টারন্যাশনালি তার পার্টনার্স এবং ভেন্ডার্সদেরকে পেমেন্টও দিতে হচ্ছে। তো এই ইন্টারন্যাশনাল ব্যাংকিংটা যদি আরেকটু ইজিয়ার হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা অনলাইন প্রফেশনাল এবং এন্টারপ্রেনিউরসদের যথেষ্ট পরিমাণে উপকার হবে। আচ্ছা ইমরাজিনা আপা, বাক্য যে অনলাইন প্রফেশনালস ফোরাম করেছে, তো এইটা দিয়ে আসলে কি সুবিধা এই অনলাইন প্রফেশনালসরা পাচ্ছেন? ফর এক্সাম্পল আমি একা একা কাজ করছিলাম, সো তারপরে আমাকে একটা অফিস নিতে হলো, তারপরে আমার এমপ্লয়ি নিতে হলো, অবশ্যই আমাকে প্রজেক্ট আনতে হয়েছে, এবং কাজ কিভাবে করব সেই স্কিলটা আমার ছিল। কিন্তু এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার ছিল না, যে আমি কিভাবে একটা মানুষ হায়ার করব, আমার পলিসিগুলো কি হওয়া উচিত। আমি দেখা গিয়েছে হায়ার করেছি, তারপরে দেখা গেল যে পরে পস্তালাম যে আমার ওয়েটা রাইট ছিল না। সো আমার কিন্তু ওই সময় গার্ডিয়ান ওভাবে ছিল না যার কাছে আমি গিয়ে জিজ্ঞেস করবো যে ভাইয়া বা আপু, আপনারা তো আপনাদের বিজনেসটা এভাবে রান করেছেন, আমাকে একটু গাইডলাইন দেন যে কিভাবে আমি
আমার বিজনেসটাকে আরো বড় করতে পারি। তো ওই সলিউশনটা আমি কোথাও পাইনি ওই সময়। সো নিজে ঠেকে 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 অনেক কষ্ট করে শিখতে হয়েছে, অফিস নেওয়া হোক, অফিসে মানুষজন অ্যাড করা হোক। তো আমার মনে হয় যে বাক্য অনলাইন প্রফেশনাল ফোরাম এই সাপোর্টটা দিবে, কারণ এখানে আর যারা আছেন তারা কিন্তু অলরেডি অনেক বড় বড় সেক্টরে আছেন, বা তাদের যে এজেন্সিগুলো আছে, কোম্পানিগুলো আছে, তারা কিন্তু অনেক বিগ ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করে এই জায়গায় এসেছেন। অনলাইন প্রফেশনালস ফোরাম মানে হলো বাংলাদেশে যদি 10 লাখ অনলাইনে ইনকাম করে থাকে বা কাজ করে থাকে, তো এদের তো সবাইকেই আসলে এখানে আনা উচিত। আমরা আসলে খুব রিসেন্টলি অনলাইন প্রফেশনাল ফোরামটা করেছি গত মাসে, এবং করে প্রায় 1000-এর বেশি অনলাইন প্রফেশনালে কিন্তু আমরা রিকোয়েস্ট পেয়েছি। আসলে যারা অনলাইনে কাজ করে, সেটা $5 হোক আর $5 লাখ হোক, তারা কিন্তু কিছু সাপোর্ট দরকার। তারা আসলে ম্যাক্সিমাম চিন্তা করে যে আমি একা একা কাজ করছি, একা একাই চলবো, বাট যখন তারা একটা বিগ ভলিউমে যায় তখন কিন্তু আসলে সাপোর্টটা একা সবকিছু সম্ভব না। এবং আমরা টার্গেট করছি ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, আগামী 1 বছরের মধ্যে আমরা মিনিমাম ভালো লেভেলে 100 জনকে সোলোপ্রেনারশিপ থেকে এন্টারপ্রেনার করব। মূল যে বিষয়টা যে বাংলাদেশ এই খাতে, এই তথ্য প্রযুক্তি সেবা খাতে আরো এগিয়ে যাক, বাংলাদেশে আরো বেশি কর্মসংস্থান তৈরি হোক, আরো উদ্যোক্তা তৈরি হোক, এর জন্য কি করতে হবে বাংলাদেশকে? সবচেয়ে বড় কথা হচ্ছে লোকে যে উদ্যোক্তা তৈরি করতে হবে। যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি কর্মসংস্থান তৈরি হবে, তত বেশি রেমিটেন্স বাংলাদেশে চলে আসবে আর কি। আমরা যদি আমাদের সিমিলার মার্কেট প্লেসগুলোতে দেখি, আমাদের কম্পিটিটরস যারা আছে আর কি, যেসব কান্ট্রি, সেগুলোতে কিন্তু হিউজ এন্টারপ্রেনিউরাল বুম হয়েছে। সোলোপ্রেনিয়ার্স থেকে বহুত মানুষ এন্টারপ্রেনিউর হিসেবে ট্রান্সফর্ম করেছে। এবং একটা দেশে যখন এই ট্রান্সফরমেশনটা আসবে, যখন একটা দেশের ইয়াং পপুলেশন, ইউথ, বাংলাদেশে তো এখন মেজরিটি হচ্ছে যে ইউথ, 60 মানে মেজরিটি পপুলেশন আন্ডার দ্য এজ অফ 30 আর কি। সো এই ইউথটা আমরা যদি এই ইয়াং পপুলেশনটা কাজে লাগাই, এন্টারপ্রেনিউরাল স্পিরিট যদি নিয়ে আসতে পারি, মানুষজনকে যদি উদ্যোক্তা হিসাবে আমরা যদি মোটিভেট করতে পারি এবং রাইট ওয়েতে গাইডলাইনটা শো করতে পারি যে হাউ ইউ ক্যান বিকাম এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর, তাহলেই কিন্তু আমরা একই সাথে অনেক বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো, এবং যে যে মার্কেট প্লেসে কাজ করবে সেই রেসপেক্টিভ মার্কেট প্লেস অথবা ক্যাটাগরি থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রেমিটেন্স আমরা গেইন করতে পারবো। এবং একই সাথে আমি হচ্ছে যে রিকোয়েস্ট করবো ইয়াং পপুলেশনকে, যে আমরা অনেকে অনেক গ্রাজুয়েট করে হয়তো বা বসে আছি, হয়তো বা চিন্তা করছি যে হোয়াট টু ডু, আবার অনেকে হয়তো বা ছোট ছোট বিজনেস করছি আর কি। লেটস ফোকাস অন এন্টারপ্রেনিউরশিপ, লেটস ফোকাস অন বিল্ডিং দ্য নেশন আর কি। ইব্রাজিনা আপা, আপনার কাছে শেষ প্রশ্ন। তথ্য প্রযুক্তি সেবা খাতে হাজারো খাত রয়েছে, তো বাংলাদেশের তরুণ তরুণীদের উদ্দেশ্যে কোন কোন খাতগুলোর দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আপনার পরামর্শ থাকবে? সত্যি বলতে কি, এখানে আমি বলবো যে যার যেটাতে স্কিল তার সেটাতেই যাওয়া ভালো। সো আপনি যখন একজন ডিজাইনার, আপনি হয়তো ডিজাইন ভালো করেন, বাট আপনি একা একাই কখনো এটাকে বড় করতে পারবেন না যদি আপনার সাথে এটা ম্যানেজ করার জন্য একজন ম্যানেজার না থাকে, যে আপনার হয়তো মার্কেটিং এর দায়িত্বে থাকবে একজন আপনার এইচআর সামলাবে, ঠিক আছে, প্রোডাক্ট কোয়ালিটি একজন চেক করবে। সো এরকম কিন্তু অনেকগুলো সেক্টর থাকে। সো আপনি যেটাতেই করেন, আপনি হয় যেটা বলছি যে ই কমার্স সাইট চালান, অথবা আপনি ড্রপশিপিং করেন, আপনি ফুলফিলমেন্ট বাই অ্যামাজন করেন, আপনি প্রিন্ট অন ডিমান্ড করেন, আপনি ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলোতে গিয়ে খুঁজে খুঁজে কাজে বিট করেন, সো যেটাই করেন আপনি বেশি দূর আগাতে পারবেন না যতক্ষণ না আপনি একটা টিম ডেভেলপ করছেন। এবং টিম যদি না হয় তাহলে 2025 নাগাদ $5 বিলিয়ন পসিবল না। আরেকটা জিনিস আমি একটু নোট করতে চাই, আমি আমার বিজনেসের পাশাপাশি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেটা নাম পেওনিয়ার। সো তারা হচ্ছে পেমেন্ট নিয়ে আসে, এই যে আমরা বাইরে কাজগুলো করি পেমেন্টটা নিয়ে আসে, বাট এখানে কাজ করতে গিয়ে একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে আমাদের দেশের মানুষ, আমরা ইনকাম করছি, গভর্নমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করছেন, অনেক রকমের প্রমোশন চলছে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু আমরা সবাই কিন্তু ওই প্রফেশনাল মাইন্ডসেট নিয়ে আগাই না যারা আমরা কাজ করছি। আমরা মনে করছি যে আমি আর্ন করছি অনেক, দ্যাট ইজ এনাফ, বাট এখানে আমরা এথিক্স ফলো করি না। আমরা হয়তো একটা অ্যাকাউন্ট খুললাম যেখানে হয়তো ইনফরমেশনগুলো রং দিচ্ছি, আমরা হাইড করছি, আমরা হয়তো ট্যাক্স দিতে চাচ্ছি না, বা আমরা ভাবছি যে এই পেপার ওয়ার্কগুলো করবো না, হ্যাঁ তাহলে হয়তো আমরা বেনিফিশিয়াল হব, বাট এটা কিন্তু আলটিমেটলি ন্যাশনের ক্ষতি করছে। সময় স্বল্পতার জন্য আমাদের তথ্য প্রযুক্তি নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামীতে এই বিষয়ে আমরা আবারও আলোচনা করব, আবারও স্টুডিওতে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।